নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন হলে কি ধরনের লক্ষণ দেখা দেয়, কি দেখে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাটি ডিপ্রেসড। তো সেইটার ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। এই এপিসোডে আমরা আলোচনা করব ডিপ্রেশনের কারণ। কেন আজকালকার দিনে আমরা বাচ্চাদের মধ্যে ডিপ্রেশনটা খুব বেশি পরিমাণে দেখতে পাই, কি কি কারণের জন্য বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন দেখা যায়, আসুন জেনে নিই। প্রথমত বলি, কোনো বাচ্চা যদি খুব ছোট বয়সে তার বাবা মাকে হারায়, যে কোনো দুর্ঘটনায় হোক বা যে কোনো কারণের জন্যই হোক, তার বাবা বা মা কেউ একজন যদি মারা যায় বা দুজনেই যদি মারা যায়, তবে বাচ্চাটির মধ্যে আমরা একটা সাইকোলজিক্যাল প্রবলেম দেখতে পাই। সেক্ষেত্রে বাচ্চাটির মধ্যে অবসাদগ্রস্ত হওয়ার চান্স অনেক বেড়ে যায়, কারণ ছেলেরা জেনারেলি বাবাকে এবং মেয়েরা জেনারেলি মাকে আইডেন্টিক্যাল করে বেড়ে ওঠে। সেক্ষেত্রে যদি তার বাবা বা মা যদি কেউ একজন মারা যায়, তো সে সেই জায়গাটা পায় না। বাবা বা মায়ের যে যে সেই রোল মডেল করে বেড়ে ওঠা, সেই বাবা বা মাকে সে পায় না। সেক্ষেত্রে তার মধ্যে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয়, তার ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয়। তাই জন্য তার মধ্যে যত বড় হতে থাকে, আস্তে আস্তে এই কনফিডেন্সের অভাব থেকে ইনসিকিউরিটি বা আত্মবিশ্বাসের অভাব বা আপনার ব্যক্তিত্ব বিকাশের অভাব, এগুলো আমরা বাচ্চার মধ্যে দেখতে পাই। সেখান থেকেই ডিপ্রেশনের জায়গা তৈরি হয়। দ্বিতীয় কারণটি বলি। দ্বিতীয়টি হলো বাচ্চার বাবা মায়েদের মধ্যে যদি ডিভোর্স হয়। এখন এটা খুব একটা জেনারেল ইস্যু। বাচ্চার বাবা মায়েদের মধ্যে এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডিভোর্স হচ্ছে। তো সেক্ষেত্রে ডিভোর্সটাও কিন্তু বাচ্চার বাবা মায়ের মারা যাওয়ার মতোই একটি ঘটনা। সেক্ষেত্রে ডিভোর্স হয়ে গেলে বাবা মা হয়তো মারা যায় না, কিন্তু বাচ্চাটি তার বাবা মায়ের কাছে থাকতে পারে না, তাকে হয় বাবার কাছে নয়তো মায়ের কাছে থাকতে হয়। সেক্ষেত্রেও একই সমস্যা বাচ্চার মধ্যে তৈরি হয়, তার আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় তার মধ্যে, এবং সে ধীরে ধীরে অবসাদের শিকার হয়, এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। তৃতীয় কারণ বলি, সেটি হলো বাবা মায়ের অতিরিক্ত ব্যস্ততা। বর্তমান যুগে বাবা মা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাবা মা দুজনেই ওয়ার্কিং হয়। তো দুজন ওয়ার্কিং বাবা মায়ের ক্ষেত্রে বাচ্চাকে সময় দেওয়াটা একটা খুব প্রবলেমের জায়গা তৈরি হয়। আর যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলিতে বাবা মা দুজনেই ওয়ার্কিং হলে বাচ্চাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাইরের লোক মানে আয়া বা বাইরের কোনো মেয়েদের কাছে রেখে বাবা মাকে কাজে বেরোতে হয়। তো বাচ্চার শৈশবটা বাবা মায়ের সাহচর্য ছাড়াই কেটে যায়। আগেকার দিনে যেটা হতো, বাচ্চা দাদু ঠাকুমা বড় ফ্যামিলিতে বড় হতো, সেক্ষেত্রে বাবা মা দুজনে ওয়ার্কিং হলেও এই সমস্যাটা ছিল না। কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার জন্য বাচ্চারা বাবা মা চলে যাওয়ার পরে, মানে দাদু ঠাকুমা বা অন্যান্য কাকিমা জেঠিমা এদের সাহচর্যটা বাচ্চারা জেনারেলি পায় না। সেই জন্য বাইরের লোকের কাছে যেহেতু তারা থাকে, তাই বাইরের লোকের সেই কেয়ারটাও তারা পায় না। বাইরের লোক তার বাবা মায়ের মতো কেয়ার করতে পারে না। তো সেই কেয়ারটাও জেনারেলি তারা পায় না, কিন্তু তারা বাইরের লোকের কাছেই থাকতে বাধ্য হয়। তো তাই জন্য যখন বড় হয় বাচ্চা, ছোট বয়সে এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না, কিন্তু বাচ্চা যত আস্তে আস্তে বড় হতে থাকে দেখা যায় যে বাচ্চার সাথে বাবা মায়ের বন্ডিংটা আস্তে আস্তে কমতে থাকে। সেক্ষেত্রে বাচ্চার মধ্যে ডিপ্রেশন দেখা দেয়, বাচ্চা অল্পেতে খিটখিটে হয়ে যায়, অল্পেতে সে মেজাজ হারিয়ে ফেলে। তো ডিপ্রেশনের দিকে সে চলে যেতে পারে। তৃতীয়ত আরেকটি কারণ বলি, সেটা হলো বাচ্চার বাবা মা যদি অতিরিক্ত ডিম্যান্ডিং হয়, ওভার ডিম্যান্ডিং, যেটা আজকালকার দিনে এটাও একটা কারেন্ট ইস্যু, যে বাবা মায়েরা নিজেরা তো র্যাট রেসে ছুটছেনই যে কোনো বিষয় নিয়ে, যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য, এবং তারা চান তার সন্তানটিও যেন র্যাট রেসে ছোটে। তো তারা ও মানে স্বাভাবিকভাবেই বাচ্চার উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে থাকেন ছোটবেলা থেকে। আর বর্তমান যুগের যে স্কুলের পরিকাঠামো, সেই স্কুলের পরিকাঠামো গুলোতেও বাচ্চাগুলোকে অতিরিক্ত চাপ দেওয়া হয়। সে বাবা মায়ের ওভার ডিমান্ডিং ব্যাপার, স্কুলের পরিকাঠামোর অতিরিক্ত চাপ, এই কারণের জন্য বাচ্চাগুলো আর দম ফেলার টাইম পায় না, তাই তাদের মধ্যে তাদের ইমোশন এক্সপ্রেস করার জায়গাটিও আর থাকে না। দিনের পর দিন ধরে এইভাবে চলতে চলতে অতিরিক্ত চাপের মধ্যে বাচ্চাগুলোর মধ্যে
একটা খিটখিটে স্বভাব, একটা ডিপ্রেশন, এই ধরনের একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বাচ্চাগুলোর মধ্যে আসতে থাকে। তো বাচ্চাগুলোর এই পরিস্থিতির কথা বলতে গিয়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। বলি, বারাসাতের একটি ছেলে ছিল, বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, হয়তো 12-14 বছর, 12-13 বছর বয়স হবে। তো ছেলেটি ছোটবেলা থেকে অতিরিক্ত প্রতিযোগিতার শিকার। তার বাবা মা সবসময় তাকে একটা কম্পিটিশনের মধ্যে রাখতে চায় এবং চায় যে তার বাচ্চা যাতে সেই কম্পিটিশনে একদম ফার্স্ট স্থানটা পায় এবং সে যেন সবকিছুতে টপ পজিশনটা পায়, এটা তার বাবা মায়ের ডিমান্ড। এবং ছোটবেলা থেকেই ছেলেটা এটা দেখে এসছে এবং সে তার মনের মানে সে তার মতো করে তার বাবা মায়ের ডিমান্ডটা ফুলফিল করার চেষ্টা করছে। তো এরকম হতে হতে ছেলেটার মধ্যে এরকমই একটা নেচার তৈরি হয়ে গেছে যে সে তার বাবা মাকে ইমপ্রেস করার জন্য প্রায়ই মিথ্যা কথা বলে। স্কুলে ধরুন যেই জিনিসটা হলো না, সেই জিনিসটাকেই বাড়িয়ে গুছিয়ে বাবা মায়ের কাছে রিপ্রেজেন্ট করছে যে হ্যাঁ ম্যাম আমাকে এটা বলেছে, আমি খুব ভালো রেজাল্ট করেছি, বা এই ধরনের জিনিসগুলো সে ছোটবেলা থেকেই করে আসছে। যত বড় হচ্ছে এই ব্যাপারগুলো তার মধ্যে আরো বাড়ছে যে বাবা মাকে সে ইমপ্রেস করার জন্য যেটা হচ্ছে না সেটাকেও বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে বলছে। এরকম দেখা গেল একদিন যে ছেলেটি দেখা গেল যে ৩-৪ বার করে সুইসাইড অ্যাটেম্প্ট করে ফেলেছে। তো যখন তার বাবা মা তাকে নিয়ে চাইল্ড সাইকোলজিস্ট এর কাছে গেছে, তখন চাইল্ড সাইকোলজিস্ট যখন তার মানে তার সাথে আলোচনা করছেন তখন জানতে পারলেন যে ছেলেটি এই ধরনের কাজ করেছে স্কুলে। আহ, যেটা হয়নি সেই জিনিসগুলো বাড়িয়ে গুছিয়ে এতদিন ধরে বলে এসছে। তো একদিন না একদিন তো তাকে মিথ্যে বলার জন্য ধরা পড়তেই হবে। তো স্বাভাবিকভাবেই সে ধরা পড়েছে। তখন এবার বাবা-মা, আত্মীয়-স্বজন বা তার বন্ধু-বান্ধব সবার কাছে মুখ দেখাবে কি করে? সে এতদিন ধরে একটা মিথ্যেকে চালিয়ে এসেছে। সেই মিথ্যেটাকে তো তাকে মানে সে চাপা দিতে কোনোভাবেই পারবে না। কিভাবে সে মুখ দেখাবে? সেই জন্য সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো এই সুইসাইড অ্যাটেম্প্ট এর ঘটনাটা একবার নয়, ২ থেকে ৩ বার সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে এই সেম ঘটনার জন্য। তো এই ব্যাপারটা নিয়ে এবার সাইকোলজিস্ট চাইল্ড সাইকোলজিস্ট যিনি আছেন তিনি বলছেন যে এটা আর কিছুই নয়, বাবা মায়ের অতিরিক্ত প্রত্যাশা পূরণের চাপটা ছেলেটা নিতে পারেনি। সে বাবা মাকে খুশি করার জন্য দিনের পর দিন ধরে নিজের ওপর একটা এক্সেসিভ চাপ নিয়ে এসছে। সেই এক্সেসিভ চাপটাকে রিলিজ সে যখন করতে পারেনি এবং সবাই কাছে ধরা পড়ে যাওয়ার একটা লোকলজ্জার ভয় ছিল, সেই কারণের জন্য সে সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তো বাবা মায়েদের বলছি, আপনারা কিন্তু যদি আপনাদের সন্তানদেরকে বাঁচাতে চান, আপনারা র্যাট রেসে ছুটছেন, সেটা আপনারা ম্যাচিওর, সেটা আপনারা কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনার বাচ্চাটিকে প্লিজ এই কম্পিটিশনের মধ্যে নামাবেন না। তার তার যতটা ক্যাপাবিলিটি সে যতটা করছে সেটাতে আপনারা খুশি থাকুন। তাকে সেটা করার জন্য তাকে আপনারা আরো প্রশংসা করুন যাতে সে আরো ভালোভাবে সেই জিনিসটা করতে পারে। এখনকার দিনে যেটা দেখা যায় বাচ্চারা যতটুকু করছে সেইটা করার জন্য বাচ্চাকে কোনোভাবে প্রশংসা করা হয় না। বাচ্চাকে যেটা করা হয় আরো বেশি করে বলা হয় যে কেন তুমি এটা পারলে না? তোমার তো আরো ভালো করা উচিত ছিল। একটা বাচ্চা ধরুন সাপোজ উদাহরণ দিই, একটা বাচ্চা ধরুন 95% নাম্বার পেয়েছে। ক্লাস 2-3 তে পড়ে বাচ্চাটা। সে ক্লাসে ফার্স্ট হতে পারেনি। 95% নাম্বার পেয়ে সে ফার্স্ট হতে পারেনি। তো তার বাচ্চার বাবা-মা, মা বিশেষ করে কনস্ট্যান্টলি বাচ্চাকে প্রেশার বলে যাচ্ছে যে, "ইস! তুমি এটা তো করতেই পারতে। তুমি ১০০-১০০ পেলে ১০০-১০০ পেলে না? তোমাকে তো আমি এটা করিয়েছিলাম। তুমি এটাতে ফুল মার্কস পেলে না? তাহলে তো তুমি ফার্স্ট হতে পারতে। দেখো ও কত এগিয়ে গেল, ও কত এগিয়ে গেল।" এইভাবে বাচ্চাকে কন্টিনিউয়াসলি বলা হয়ে থাকে জেনারেলি। তো এই জিনিসগুলো বাচ্চার মধ্যে ভীষণ প্রেশার তৈরি করে। এটা তো একটা গেল দিক বললাম। এটা একটা খুব বড় দিক। এটা বাচ্চার বাবা-মায়েদের প্রচন্ডভাবে সতর্ক হওয়া প্রয়োজন এই দিকটার দিক থেকে। আরেকটি দিক বলি, সেটা হলো স্কুলের অস্বাস্থ্যকর পরিবেশ। এটা নিয়ে আমি কথা বলবো। এখনকার দিনে যেটা দেখতে পাওয়া যায় বেশিরভাগ স্কুলগুলোই হচ্ছে সিবিএসসি, আইসিএসসি বোর্ডের স্কুল। সেখানে স্কুলের একটা প্রচন্ড প্রতিযোগিতার পরিবেশ চলে। সেখানে বাচ্চাদের সাথে একটা পক্ষপাতিত্বমূলক আচরণ করা হয়।
টিচাররা কোনোভাবেই মায়ের জায়গা নিতে পারে না। স্কুলে অনেকগুলো বাচ্চা, সেখানে একটা বাচ্চাকে ভালোভাবে কেয়ার করা হচ্ছে, একটা বাচ্চার দিকে হয়তো নজরই দেওয়া হচ্ছে না। সেই বাচ্চাটি হয়তো খুব সেনসিটিভ, যার দিকে নজর দেওয়া হচ্ছে না। তো তার মধ্যে দিনের পর দিন ধরে এই জিনিসটা বসতে থাকে যে ম্যাম ওকে খুব ভালো বলছে। আর বাচ্চারা জানেন তো বাবা-মায়ের থেকে টিচারদের কথা ভীষণভাবে শোনে। তো টিচাররা যদি বাচ্চাদেরকে একটু প্রশংসাসূচক কথাবার্তা বলে বা তাকে যদি এনকারেজ করে, তাহলে কিন্তু বাচ্চাটি অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু টিচারদের মধ্যেও দেখতে পাওয়া যায় যে বাচ্চাকে বকাবকি করা হচ্ছে একটু জিনিস না পারলে, বা খুব বাজেভাবে শাস্তি প্রদান করা হচ্ছে, বা বাচ্চাকে অপমানজনক কথা বলা হচ্ছে অন্যান্য বন্ধুদের সামনে, বা তাকে চূড়ান্ত কম্পিটিশন এর মধ্যে ফেলা হচ্ছে। তো একটা বাচ্চা ধরুন, সে তো ছোট বাচ্চা, সে বাড়িতেও তার বাবা-মায়ের কাছে এরকম একটা কম্পিটিশন যে তুমি ওকে এটা করতেই হবে, তুমি কেন এটা পারলে না, কেন করলে না? বা আবার যদি তার কাছে স্কুলটাও যদি তার কাছে জেলখানার মতো লাগে, সে স্কুলেও যদি একই ধরনের জিনিস ফেস করে, তো তার পক্ষেও তো সেই জিনিসটাকে ম্যানেজ করা বা হ্যান্ডেল করা একটা খুব একটা প্রবলেমের জায়গা তৈরি হয় না? তো তখন সে তার এক্সপ্রেশন গুলো কোথায় প্রকাশ করবে? সেটাই সে পারে না করতে। কার কাছে প্রকাশ করবে? মায়ের কাছে বলবে? স্কুলের টিচারের কাছে বলবে? বা কার কাছে বলবে? তার সেই বলার জায়গাটি থাকে না। দিনের পর দিন ধরে এইভাবে বাচ্চাদের মধ্যে চলতে থাকে। চলতে থাকার ফলে এখন যেটা দেখতে পাওয়া যায়, বেশিরভাগ তারপরে আরো একটা জিনিস বলি, বাচ্চাদের এখন খেলাধুলার ভীষণ অভাব। বাচ্চারা যে একটু প্রাণ খুলে, মন খুলে মাঠে ঘাটে ছুটে বেরিয়ে খেলবে, সেই জিনিসটা করলেও কিন্তু অনেকটা বাচ্চাদের চাপটা রিলিজ হয়, যেটা আমরা ছোটবেলায় করতে পারতাম। সেটা কিন্তু এখনকার বাচ্চারা পারে না। তারা ওই একইভাবে ঘরের মধ্যে কোনো হয়তো টিভি, কোনো হয়তো ভিডিও গেমস, কম্পিউটার গেমস বা এইসব নিয়ে তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেখানে কোনো রকম রিফ্রেশমেন্ট এর জায়গা নেই, এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। তাদের নিজস্ব কোনো খেলাধুলার জায়গাই থাকে না। তাই তাদের চাপটা রিলিজ হওয়ারও কোনো জায়গা থাকে না। দিনের পর দিন ধরে যদি কেউ এইভাবে চাপ পেতে থাকে, তো তার অবশ্যই সে ডিপ্রেশনের শিকার হবে। সে বলতে পারে না, সে কারোর কাছে শেয়ার করতে পারে না। সে আস্তে, আস্তে নিজেকে নিজের মধ্যে লুটিয়ে নিতে থাকে। সে আস্তে, আস্তে খিটখিটে হতে থাকে। আমি তো লক্ষণগুলো আলোচনা করেইছি। তখন যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন বাবা-মা বুঝতে পারেন, দেখতে পারেন যে তার ছেলে বা মেয়েটি কেন হঠাৎ করে এই ধরনের হয়ে গেল। সে তো এরকম ছিল না। তখন তারা চাইল্ড সাইকোলজিস্ট এর দ্বারস্থ হবেন। তো কারণগুলো আশা করি আপনারা বাবা-মায়েরা বুঝতে পারলেন। চাইল্ড সাইকোলজিস্ট এর কাছে তো যেতেই হবে যখন এক্সট্রিম পর্যায়ে আপনারা চলে যাবেন। কিন্তু কারণগুলো এবার আপনারা বুঝে গেলেন। আশা করি আপনারা এবার আপনাদের বাচ্চাদের সাথে সেইভাবে ট্রিটমেন্ট করবেন। এতটা চাপ বাচ্চাকে দেবেন না। বাচ্চার সাথে একটু মন খুলে কথা বলবেন, একটু গল্প করবেন। দিনের একটা পার্টিকুলার টাইম রাখুন, যখন বাচ্চাটিকে আপনি সময় দেবেন। যতই আপনি ব্যস্ত হন না কেন, বাচ্চাটিকে সময় দেওয়াটাও কিন্তু আপনার একটা কর্তব্যের মধ্যে পড়ে, একটা দায়িত্বের মধ্যে পড়ে। তার সাথে একটু মন খুলে কথা বলুন। আজকে স্কুলে কি হলো? আজকে ম্যাম কি বললো? বন্ধুরা কি বললো? বা তোমার কেমন পড়াশোনা চলছে? তোমার কোন সাবজেক্টটা ভালো লাগছে না? তো নিজে একটু বাচ্চাকে নিয়ে বসুন। সবকিছু টিউটর দিয়ে কিন্তু হয় না। নিজে একটু বাচ্চাকে নিয়ে বসুন। একটু বাচ্চার পড়াশোনার দিকটা দেখুন। দেখবেন বাচ্চা অনেক আপনার সাথে খোলামেলা ভাবে কথা বলবে, অনেকটা মিশবে। তো তখন কিন্তু আর তার মধ্যে ডিপ্রেশনটা জায়গা নিতে পারবে না। আ তো বন্ধুরা, আমার যতটুকু বলার ছিল বললাম। এর নেক্সট এপিসোডে আমি আলোচনা করব এই ডিপ্রেশনের কি প্রতিকার হতে পারে, মানে এটা কিভাবে আমরা রিমুভ করতে পারি। আ কারণগুলো বলে দিলাম। আপনারা আ আজ আজকে থেকেই মানে এগুলো আস্তে, আস্তে এপ্লাই করুন বাচ্চার উপরে। দেখবেন আশা করি ভালো হবে সবকিছু। ভালো থাকুন আপনারা আপনাদের সন্তানদের নিয়ে। আবার পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। সেই পর্যন্ত, আর যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। সঙ্গে থাকুন, সঙ্গে